শান্তিনিকেতনের পৌষ মেলায় মায়ের সঙ্গে বেড়াতে যাওয়ার সময় সেবার ছেলেটা নিজের সঙ্গে করে নিয়ে গেছিল অটোগ্রাফ সংগ্রহের নতুন খাতাটা। তার ইচ্ছে ছিল ওই খাতার প্রথম পাতায় রবি ঠাকুর একটা কবিতা লিখে দেবেন। উত্তরায়ণে রবি ঠাকুরের সঙ্গে দেখা হতেই 10 বছর বয়সী ছেলেটা নিজের আবদার প্রকাশ করে বসল। রবি ঠাকুর তাকে বললেন, কাল এসে খাতাটা নিয়ে যেও, কবিতা লেখা থাকবে। ছেলেটা পরের দিন গিয়ে খাতাটা খুলে দেখল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাতে নিজের হাতে লিখেছেন, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় না এই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। এবার বলুন তো এই বাচ্চা ছেলেটা কে? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। সেদিনের ওই বাচ্চা ছেলেটাই তার কয়েক বছর পর হয়ে উঠেছিলেন বিশ্ববিখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্রী সত্যজিৎ রায়। নমস্কার, আমি সুজয় নীল। আরও একটা নতুন এপিসোড নিয়ে আমি চলে এলাম যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়। 2রা মে সত্যজিৎ রায়ের জন্মদিন। বিখ্যাত জাপানি ফিল্ম ডিরেক্টর আকিরা কুরোসাওয়া একবার বলেছিলেন, সত্যজিতের সিনেমা না দেখাটা যেন অনেকটা পৃথিবীতে থেকে আকাশের চাঁদ তারা না দেখার মতো। আর তাই হয়তো এখনকার প্রজন্মের ছেলেমেয়েরাও সত্যজিৎ রায়ের গুণমুগ্ধ ফ্যান। তাহলে এবার চলুন দেখে নিই কিভাবে সত্যজিৎ বাবুর বিখ্যাত সৃষ্টি ফেলুদাকে আঁকা এবং গানের মাধ্যমে ফুটিয়ে তুলেছে এখনকার প্রজন্মের 2জন কন্টেন্ট ক্রিয়েটার। রইল চিত্রশিল্পী দেবায়ন কর এবং গায়ক ঋষি পান্ডার একটা বিশেষ ট্রিবিউট। দার্জিলিং এ, রাজস্থানে, গন্ডগোলে, গ্যাংটকে, খুন খারাপি, মূর্তি চুরি, লোভীর লালা লকলকে, গল্পে আমি দিব্যি ছিলাম, গ্রীষ্ম বর্ষা শরৎ শীত, আমার গল্প সঙ্গে নিয়ে চলে গেলেন সত্যজিৎ। তপেশ আমার সঙ্গী ছিল, সঙ্গী ছিলেন লালমোহন, বয়স একটু বাড়তি হলেও কম ছিল না টাটকা মন। তপেশ আমার সঙ্গী ছিল, উটের পিঠে সবার হয়ে নাস্তানবুদ হলেন খুব, লালমোহনের কলমখানা অনেক লিখেও এখন চুপ, গল্পে তিনি দিব্যি ছিলেন, গ্রীষ্ম বর্ষা শরৎ শীত, জটায়ুকে সঙ্গে নিয়ে চলে গেলেন সত্যজিৎ। বাহ, সত্যি সত্যি দারুণ একটা ট্রিবিউট। এইবার আপনাদের একটা ছোট্ট গল্প বলি, সত্যজিৎ রায় এবং কিশোর কুমারের গল্প। সেই সময় সত্যজিৎ রায় পথের পাঁচালী তৈরি করছেন, আর এই ছবি তৈরির সময় টাকার অভাবে বারবার শুটিং বন্ধ হওয়ার গল্প তো আপনারা সকলেই জানেন। কিন্তু এটা কি জানেন, পথের পাঁচালীর শুটিং যাতে নির্বিঘ্নে হয় সেই কারণে খোদ কিশোর কুমার 5,000 টাকা দিয়েছিলেন সত্যজিৎ রায়কে। এই গল্প আজ থেকে প্রায় 70-72 বছর আগেকার। তখনকার দিনে ওই 5,000 টাকা মানে আজকের দিনে সেটা কত হতে পারে বুঝতে পারছেন নিশ্চয়ই। পরবর্তীকালে সত্যজিৎ বাবুর চারুলতা এবং ঘরে বাইরে ছায়াছবিতে গান গাওয়ার জন্যও কোনো পারিশ্রমিক নেননি কিশোরজি। ভারতবর্ষের এই 2 লেজেন্ডের হৃদ্যতার কাহিনী শুনলেই বোঝা যায় সেই সময় মানুষ ভালো কাজকে কতটা সম্মান করতেন। পথের পাঁচালী নিয়ে যখন কথা হচ্ছেই তখন চলুন দেখে নিই সত্যজিৎ রায়ের প্রতি হ্যামলিন ব্যান্ডের একটা ছোট্ট ট্রিবিউট।
ভালো কাজের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, দূরদর্শনের জন্য একটা স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি করেছিলেন সত্যজিৎ বাবু। মুন্সি প্রেমচাঁদের গল্প অবলম্বনে সদ্গতি টিভির জন্য তৈরি প্রথম রঙিন টেলিফিল্ম ছিল এটা। তবে সত্যজিৎ রায় নিজেও কিন্তু খুব কমবার দূরদর্শনের স্টুডিওতে সাক্ষাৎকার দিতে এসেছেন। বিখ্যাত চিত্র সমালোচক শ্রমিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা সাক্ষাৎকার এখনও প্রসার ভারতী আর্কাইভের ইউটিউবে রয়েছে। রইল সেই অমূল্য সাক্ষাৎকারটির নির্বাচিত অংশ। Your involvement in every separate aspect of the making of a film has been a slow and gradual thing. When you started, you were not working on all the aspects of the cinema. Why and how did you decide to take on every element of the film one by one? Well, actually, it's not every element really, but most of the elements, I think. In the early days, for instance, at the time of the trilogy and Opportunity, I was doing the screenplay. I was directing, of course, and I used to get visual ideas for sets and things like that. I did my own casting because I had very clear ideas of the kind of actors that I wanted for certain parts. I did my own casting, and then at the time of editing, I didn't operate the camera at that time, and I didn't write the music. At the time of editing also, I was there, very much there, and the films were more or less, as the expression goes, cut in the camera, so there wasn't a great deal left for the editor to do, but of course I've had a very creative editor helping me. But later on, for instance, I took over operating Since when? since the time of Charulata. You see, I decided that the camera, it was through the camera that one was able to judge the action and the movement of the actors best, rather than sitting in a chair by the side. And I found it helped the actors also, because I was behind the camera, you know, they couldn't see me actually, and it helped them. They felt easier. And in the early days, I worked with, on music, I worked with professional, I wouldn't say professional composers, but professional musicians. I mean, I worked with Ravi Shankar on 4 of my films. But they were essentially instrumentalists. They were performers, concert performers. They were not trained film composers. So that they, for instance, they were not trained to write music which would run for 2 minutes and 7 seconds and things like that, you see. So it was always a problem working, although they were very inventive. Ravi Shankar in particular devised some beautiful music for the trilogy, and I was very happy to use them. But the method that I used was that they would come, maybe just for a day or a couple of days. They would be, the rest of the time they were touring all over the world, if not all over India. And they would be available for, let us say, 2 days or 3 days, in which time they would probably have one look at the film, not even the whole film. For instance, Ravi Shankar saw only half of Pathimanjali. And they would write certain specific pieces. And the rest of the time, I was interested more in using their instruments. I was interested in Ravi Shankar's sitar. I was interested in Ali Akbar Sarod, and interested in certain ragas which I knew would fit certain situations. So I had them perform maybe for 3 minutes, 4 minutes at a stretch, various ragas in various moods and various tempos. And later on, it meant a tremendous lot of work in the cutting room for me, trying to fit the music with the scenes. So finally, in around 1960, at the time of Tinkonna, I decided to do my own music. Go on to make the film. How far do you move away from the script? Do you improvise a lot? Well, one improvises quite a bit on location, I find. I have found this. In the studio, you are already, your set is pre-planned and you have 3 walls, or 4 maybe, very seldom, but it's usually 3 walls, all the props in place, and all the movements and etc. are fairly well pre-planned. But on location, you have to make modifications. For instance, a change of climate, a change of weather, a sudden wind rising may dictate as a different camera setup. And all sorts of new ideas come while you're working on location, particularly in an expressive location. In Benares,
shooting Aparajito. I had all kinds of ideas occurring at the last moment. Found new things, lots of new things. Lots there. of new things Right. there. And even at the time of shooting, sometimes when you arrive on location, you've probably completed the script at home. After having once visited the location, you have, on the basis of what you've seen, you write your screenplay. But when you go again, maybe the scene has changed because maybe a couple of months have elapsed in the meantime, and the trees look different, and you suddenly look at things from a fresh viewpoint, and you make changes. But broad changes have seldom occurred. The master plan remains the same. The structure broadly remains the same, but dialogue is improvised, actions are improvised. But the basic characters hardly ever change. You know, they are fairly well set beforehand. কি দারুণ একটা সাক্ষাৎকার বলুন তো। আচ্ছা, সাক্ষাৎকার নিয়ে যখন কথা উঠলই তখন একটা মজার গল্প বলি। সত্যজিৎ রায় পরিচালিত সীমাবদ্ধ ছায়াছবির শ্যামলেন্দু চ্যাটার্জিকে মনে আছে নিশ্চয়ই আপনাদের। শঙ্করের লেখা এই একই নামের বিখ্যাত উপন্যাস অবলম্বনে 1971 সালে ছায়াছবিটি নির্মাণ করেছিলেন সত্যজিৎ বাবু। সেই ছায়াছবিতে শ্যামলেন্দুর ভূমিকায় ছিলেন অভিনেতা বরুণ চন্দ। এই বরুণ চন্দের যখন বেশ অল্প বয়স, তখন তিনি একবার সত্যজিৎ রায়ের ইন্টারভিউ নিতে গিয়েছিলেন। আর সেই ইন্টারভিউ নিতে গিয়ে তিনি যেভাবে নাস্তানাবুদ হয়েছিলেন, সেই গল্পটা শুনুন ওর নিজের মুখেই। ডিডি বাংলার কথায় কথায় অনুষ্ঠানে অভিনেতা বরুণ চন্দ্রের একটি সাক্ষাৎকারের অংশ রইল আপনাদের জন্য। সত্যজিৎ রায়ের সঙ্গে যে আলাপটা, সবাই বেশিরভাগ নায়ক বা অভিনেতা যারা রয়েছেন তারা কোনো একটা ইন্টারভিউ বা তার সঙ্গে দেখা, একটা আলাপ আলোচনা, আমার কিন্তু তার সঙ্গে সেরকমভাবে যোগসূত্রটা হয়নি। ওইখানেতে তখন জেএস বলে একটা ম্যাগাজিন ছিল। জেএস ম্যাগাজিনেতে এডিটর ছিলেন ডেজমন্ড ডয়েক বলে, খুব নামকরা ভালো জার্নালিস্ট, রাইটার অ্যান্ড মানে আর্টিস্ট। ওর কাছে গিয়ে আমি বললাম যে আই ওয়ান্ট টু ইন্টারভিউ মিস্টার রে অন বিহাফ অফ ইয়োর ম্যাগাজিন। উনি ভাবলেন বোধহয় কখনো ওরা সত্যজিৎ রায়কে তখনও ইন্টারভিউ করেননি ওই ম্যাগাজিন থেকে, জেএস থেকে। সো ওয়াই নট? তো আমি নাও আই হ্যাড মানে প্রপার এক্সকিউজ ফর মিটিং হিম, প্রপার রিজন ফর মিটিং হিম। তো আমি ফোন টোন তুলে ক্ল্যারিয়ন থেকে ফোন করলাম। তখনকার দিনে টেলিফোন পাওয়া খুব একটা মানে বাড়িতে টেলিফোন থাকা মানে একটা ঐশ্বর্যের ব্যাপার আর কি, ভাবা যায় না। তো অফিস থেকে ফোন করে, অফিসের নাম্বার ওদের কাছেই রয়েছে, আই কল্ড হিম আপ অ্যান্ড মেড অ্যান অ্যাপয়েন্টমেন্ট করে ওখানে গেলাম। এবং আমি তাকে ইমপ্রেস করার জন্যে তখনকার দিনে গারাজ টেপ রেকর্ডার হতো। তো ওই একজন বন্ধুর কাছ থেকে একটা 6 ইঞ্চ স্পুল রেকর্ডার ধার নিয়ে গেছিলাম। অ্যান্ড হবি তো যখন মানে ওর বাড়িতে নিয়ে গিয়ে ইট স্টপ, মানে কাজ করলো না। আর আমি ভেবেছিলাম যে পুরো ইন্টারভিউটা টেপ রেকর্ডেড হবে, অ্যান্ড আমি জাস্ট পরে লিখে নেব। খুব সহজ ব্যাপারটা। আমার তখন মানে মাথায় মানে কপালে ঘাম, হাত ভিজে গেছে টেনশনেতে। আমার মনেই হয়েছিল যে আমি তাকে ইন্টারভিউ করছি, ঠিক কথা। হি অলসো ইজ গেটিং এ চান্স টু সাইজ মি আপ। এবং ওই 50 বা হাফ অ্যান আওয়ারেতে ওনাকে যদি ইমপ্রেস না করতে পারি, তাহলে আমার আর কিছু বলার নেই। I literally froze for a minute or two. I didn't know what to do. আর আমার প্রশ্ন যা মনে মনে ছিল আর কি, একদম লিখেছিলাম, কিন্তু ওটা সঙ্গে আনিনি। মনে হয়েছিল যে মনে করে ওগুলো বলে দেব। তারপর ওই একটা সবুজ কালি দিয়ে লিখেছিলাম বড় একটা কাগজে। আমি ট্রাই টু রিমেম্বার, কাইন্ড অফ ভিজুয়াল মেমোরি। প্রথম প্রশ্নটা তারপর আমার মনে পড়ল। দেন আই স্টার্টেড ফিলিং নর্মাল অ্যান্ড আই কন্ডাক্টেড দ্য এন্টায়ার থিং। ওর কাছ থেকে কাগজ পেন চাইব, সেটা কীরকম আমার ভীষণ ইয়ে লাগলো যে যাকে ইন্টারভিউ করতে আমি পেন আনিনি, আমি কাগজ আনিনি, কেননা আমি একটা টেপ রেকর্ডার নিয়ে এসেছি, সেটা কাজ করছে না। আর উনি মানে খুব খোঁচা মেরে কথা বলেছিলেন একটা। ওই যখন চলছিল না, তখন
ইউ শিওর ইট ওয়ার্কস? আমার মানে তখন মানে মনে হলো একটা গালে চড় খেলাম আর কি, ঠাক করে। সো আই ফ্রম মেমোরি আই কন্ডাক্টেড দ্য ইন্টারভিউ। হি ওয়াজ ভেরি হ্যাপি। উনি যাওয়ার আগে বললেন যে বলুন আমাকে কিন্তু দেখিয়ে নেবে ছাপানোর আগে। আমি বললাম, হ্যাঁ, ইয়েস স্যার, সার্টলি। আমি দেখাইনি, আমার ইন্টারভিউ আমি নিয়েছি, আমার খুশি। আমি সেরকমভাবে কীরকমভাবে উনি আমার কারেক্ট করবেন, আই ওয়ন্ট অ্যালাউ দ্যাট। তো আমি গিয়ে সোজা গিয়ে একটা কপি দিয়ে এসেছিলাম। উনি তখন খাচ্ছিলেন, ভাগ্যিস আর আমার দেখা হয়নি। তো আমি ওটার কপিটা বসার ঘরে রেখে দিয়ে পালিয়েছি। তারপর 2-3 দিন পর আমি অফিস থেকে ফোন করেছি যে আপনার কি ওটা দেখার সময় হয়েছে? বলে হ্যাঁ, আমি rather surprised. সিমি গারওয়ালের একটা ব্যাপারে তুমি একটা একটু there's a slight mistake. আমি ঠিক এটা বলিনি, আমি বলেছিলাম এটা। তাছাড়া কিন্তু আমি আর কিছু তো দেখছি না। তার ফলে কি হলো জানো তো? When I got selected, he never gave me a script. তার ভীষণ ভয় হয়েছিল যে I had a phenomenal memory which I never had. কিন্তু ওনার কিরকম একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছিল যে এ সাংঘাতিক স্মৃতিশক্তি, একে আমি স্ক্রিপ্ট দেবো না, মুখস্থ করে ফেলবে তো সমস্ত। অ্যান্ড হি ওয়াজ ডেড এগেইনস্ট এনিওয়ান মেমোরাইজিং লাইনস। এবার আরও একটা গল্প বলি। সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী ছায়াছবিতে বাঙালিদের হাত দিয়ে ভাত মেখে খাওয়া দেখে একসময় নাক ছিটকেছিলেন আমেরিকানরা। আজ সেই দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে সাউথ এশিয়ান স্টাডিজ বিভাগে সত্যজিৎ রায়ের লেখা বিভিন্ন বই পড়ানো হয়। শুধুমাত্র সত্যজিৎ রায়ই এমন একজন ছিলেন যিনি অস্কারের কাছে যাননি। আক্ষরিক অর্থেই অস্কার তার কাছে এসেছিল। 1992 সালে অশীতিপর অবস্থায় কলকাতায় এক হাসপাতালে থাকাকালীন লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য অস্কার পান সত্যজিৎ রায়। হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্ন লস অ্যাঞ্জেলস থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে একাডেমি অ্যাওয়ার্ড তুলে দেন সত্যজিৎ রায়ের হাতে। আসুন আজকের অনুষ্ঠানে একবার দেখে নিই সেই বিখ্যাত মুহূর্ত। This year, the Academy Board of Governors has voted to award an honorary Oscar to the great Indian filmmaker Satyajit Ray. Unfortunately, Mr. Rai is not well and cannot be with us tonight, but he is able to speak with us from his hospital room in Calcutta. Well, it's an extraordinary experience for me to be here tonight to receive this magnificent award, certainly the best achievement of my movie-making career. I've been watching American films very carefully over the years, and I love them for what they entertained, and then later loved them for what they taught. So I express my gratitude to the American cinema, to the Motion Picture Association, who given me this award and who made me so proud. Thank you very, very much. সত্যজিৎ রায়কে নিজের বইয়ে দাদু বলে সম্বোধন করেছিলেন ফাদার অফ ইন্ডিয়ান ফটোগ্রাফি শ্রী রঘু রায়। গত 26শে এপ্রিল পৃথিবীকে বিদায় জানিয়েছেন ভারতবর্ষের এই পাইওনিয়ার ফটোগ্রাফার। মৃত্যুকালে 83 বছর বয়স হয়েছিল তাঁর। সত্যজিৎ রায়ের সঙ্গে দারুণ বন্ধুত্ব ছিল রঘু রায়ের। দুজনের প্রথমবার মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল 1974 সালে দিল্লিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানে। মঞ্চ থেকে নামছিলেন সত্যজিৎ বাবু, আর ওর হাতে তখন 3-3টে পুরস্কার। তরুণ রঘু রায় সাহায্যের হাত বাড়িয়ে দেন সত্যজিৎ বাবুর দিকে আর বলেন, মিস্টার রায়, এত ভার বহন করা কঠিন নিশ্চয়ই? সত্যজিৎ রায়ের উত্তর ছিল মনে রাখার মতো। তিনি বলেন, এই ভার বইতেও যে আনন্দ। এরপর বহুবার রঘু রায়ের সঙ্গে দেখা হয় সত্যজিৎ রায়ের। 1980 সালে ঘরে বাইরে শুটিং চলাকালীন সত্যজিৎ বাবুর সঙ্গে 2 দিন শুটিং সেটে কাটিয়েছিলেন রঘু রায়। শর্ত ছিল একটাই, অ্যাকশন বলার পর আর ক্যামেরার শাটারে ক্লিক করা যাবে না। কিন্তু সত্যজিৎ বাবুকে রঘু রায় কেন দাদু বলেছিলেন জানেন? কারণ ওর মনে হয়েছিল
সত্যজিৎ বাবু আদতেই দাদা ডাকের চেয়ে বৃহৎ কোনো ডাক ডিজার্ভ করেন, কারণ তিনি এতটাই শক্তিশালী এবং প্রতিভাবান। তাই দাদার চেয়েও বড় বোঝাতে সত্যজিৎ বাবুকে দাদু বলে সম্বোধন করেছিলেন স্বর্গীয় রঘু রায়। গল্পটা শুরু করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে, তাই শেষটাও তাকে দিয়েই হোক। রবি ঠাকুরের সঙ্গে সত্যজিৎ রায়ের প্রথম দেখা হয়েছিল মাত্র 2 বছর বয়সে। সেবার সুকুমার রায়ের কোলে চেপে শান্তিনিকেতনে গেছিলেন ছোট্ট সত্যজিৎ। কিন্তু বড় হয়ে যখন মাঝপথে প্রেসিডেন্সি কলেজ ছেড়ে সত্যজিৎবাবু শান্তিনিকেতনে কলাভবনে আঁকা শিখতে গেলেন, সেই সময় সুযোগ থাকলেও কখনো রবি ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াননি তিনি। এর কারণ হিসেবে তিনি নিজেই বলেছিলেন, তাঁর সামনে গিয়ে কি যে বলবো সেটা কোনো সময় ভেবে স্থির করতে পারিনি। অথচ সেই সত্যজিৎ বাবুর হাত ধরেই রবীন্দ্র জন্ম শতবার্ষিকী উপলক্ষে 54 মিনিটের তথ্যচিত্র রবীন্দ্রনাথ তৈরি হয়েছিল, এবং সেই উপলক্ষে ভারত সরকার দ্বারা প্রকাশিত ডাকটিকিটের ডিজাইনটাও সত্যজিৎ রায়ই করেছিলেন। একেই বোধহয় বলে বৃত্ত সম্পূর্ণ হওয়া। এই ছিল এই সপ্তাহের যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন ঘটনা নিয়ে আপডেট চলতে থাকবে আমাদের, এবং দেখতে থাকবেন আপনারাও এই অনুষ্ঠান প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 6:30টায়। যদি মিস করে যান, মঙ্গলবার দুপুর 12টায়। আপনিও যদি কন্টেন্ট ক্রিয়েটার হন, আপনার কন্টেন্টও যদি এই অনুষ্ঠানে দেখাতে চান, তাহলে আমাদের মেল করুন ddbanglasocialmedia@gmail.com এ। আর আপনি আমাদের বিভিন্ন কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের সপ্তাহে। সকলে ভালো থাকবেন। আপডেট নিয়ে ফিরে আসছি। নমস্কার।